ভূত.com এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক। ভূত.com-এর 21 নম্বর এপিসোডে আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পরপর 3টে ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে 2 নম্বর ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে আমি কোনোদিনও শুনিনি। ভয়েসে রয়েছে আমি অভিষেক, ভিডিও এডিটিং আর মিউজিকে রয়েছে অনির্বাণ। তা দেরি না করে শুরু করছি আজকের প্রথম ঘটনা। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে তেনারা আছে। প্রথম ঘটনাটা পাঠিয়েছেন সুব্রত বাগচি। উনি নবমহাকরণে এনআইএস ডিপার্টমেন্টে কাজ করেন। ওনারই শোনা একটা ঘটনা উনি আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটা উনি আমাকে যেভাবে শুনিয়েছেন ঠিক সেইভাবেই আমি পাঠ করে শোনাচ্ছি। ঘটনাটা হুগলি জেলার একটা গ্রামে। ওই গ্রামে একজন চাষি রয়েছেন যার নাম হচ্ছে কাশি। ওই ভদ্রলোকের মা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। শরীরের জ্বালা সহ্য করতে না পেরে ওই ভদ্রমহিলা একদিন পাড়ারই একটা অশ্বত্থ গাছে গলায় দড়ি দেয়। ওই অশ্বত্থ গাছটার কাছেই পাড়ার কিছু ইয়ং ছেলেরা একটি মাচা বানায়, যেখানে তারা আড্ডা মারত। একদিন ওই পাড়ার কিছু ছেলে কাঁচা পেঁপে মাখার পিকনিক করবে বলে কিছু পেঁপে কেটে ওই মাচার উপরে রোদে শুকোতে দেয়। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম কাজ করতাম। কোনো সময় বাতাবি লেবু মাখা, কোনো সময় আমড়া মাখা, কোনো সময় পেয়ারা মাখা। যে যার বাড়ির থেকে কেউ নুন, কেউ চিনি এইসব নিয়ে সে এক জায়গায় বসে কিন্তু দুপুরবেলা পিকনিক করতাম। এই ঘটনাটা শুনে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, চলে আসছি ঘটনায়। দুপুরবেলা যে যা জিনিসপত্র নিয়ে ওই মাচার সামনে জড়ো হয়। কেউ চিনি, কেউ তেঁতুল ইত্যাদি জিনিসপত্র নিয়ে এসে ওখানে বেশ করে কাঁচা পেঁপে মাখে। কাঁচা পেঁপে মাখার পর তারা নিজেরা যখন খাচ্ছিলেন, ওদের মধ্যে থেকেই 2টি ছেলে মাচা থেকে নেমে ওই অশ্বত্থ গাছটার সামনে যায় এবং গিয়ে ওই অশ্বত্থ গাছটার দিকে তাকিয়ে বলে, এই কাশির মা, পেঁপে মাখা খাবি? দেখ আমরা পেঁপে মেখেছি, আয় খেয়ে যা। এইভাবে 2-3 বার ওই মহিলাকে ডাকতে থাকে। বাকি যারা বন্ধুরা ছিল তারা ওদেরকে অনেকবার বারণ করেছিল, কিন্তু ওরা কিছুতেই শোনেনি। 3-4 বার এইভাবে ডাকার পর হঠাৎ ওদের গায়ের রক্ত হিম হয়ে যায়। ওরা দেখে ওই ভদ্র মহিলা ওই অসত্য গাছ থেকে বিড়বিড়ির মতো নিচের দিকে নেমে আসছে। এই ভয়াবহ দৃশ্য দেখে ওরা ওখানে পেঁপে মাখা ফেলে যে যার বাড়ির দিকে দৌড় লাগায়। যে যার বাড়িতে যাওয়ার পর যে 2টো ছেলে ওই গাছটার সামনে দাঁড়িয়ে পেঁপে মাখা খাওয়ার জন্য ওই মহিলাকে বলছিল, তাদের মধ্যে একটি ছেলে প্রচণ্ড জ্বর আসে। কিছুতেই সেই জ্বর কমছিল না। কিছুদিন পর থেকে সেই ছেলেটি আজব ব্যবহার করতে শুরু করে। বাড়ির লোকেরা বেগতিক বুঝলে ওঝা ডাক দেয়। ওঝা এসে অনেক তন্ত্রমন্ত্র করে অবশেষে জানতে পারে ওই বয়স্ক মহিলাই ওই ছেলেটির উপর ভর করেছে। সে কিছুতেই ওই ছেলেটিকে ছাড়তে চাইছিল না। ওই ছেলেটি যখন কথা বলছিল, যেন মনে হচ্ছিল ওর ভিতর থেকেও আরেকজন কেউ কথা বলছে। 2টো কথার আওয়াজ ওই একটি ছেলের মধ্যে থেকেই আসছিল। সেই ছেলেটি বারবার বলছিল, আমি তো বাকি কারোর ক্ষতি করিনি, ও আমাকে কেন এতবার বিরক্ত করছিল, ওই আমাকে বারবার বিরক্ত করছিল বলে আমি বুঝেছি। অবশেষে অনেক তন্ত্রমন্ত্রের পর ছেলেটিকে সুস্থ করা হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তা দেরি না করে চলে আসছি দ্বিতীয় ঘটনা।
আপনারা শুনছেন ভূত.com অভিষেকের সাথে। তেনারা আছে। দ্বিতীয় ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে পাঠিয়েছে। ওনার নাম অর্ণব মজুমদার। উনি সল্টলেকে থাকেন। অর্ণব লিখছে, অভিষেক, আমি প্রেত কথার খুব বড় ভক্ত। প্রেত কথা চ্যানেলটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে জেনেছিলাম। তারপর থেকে নিয়মিত আমি প্রেত কথা শুনে থাকি। আমার ওই বন্ধু অনেকবার প্রেত কথায় বিভিন্ন ঘটনা পাঠিয়েছে। প্রেত কথা ছাড়াও আমি আরও অনেক ভূতের গল্প শুনে থাকি। এরকম ইউটিউবে সার্চ করতে করতে তোমার চ্যানেলটাকে পাই। তোমার ঘটনাগুলো বেশ মজাদার, আমার খুব ভালো লেগেছে। আমি যে ঘটনাটা তোমাকে বলছি, সেই ঘটনাটা আমি ঠিক করেছিলাম প্রেত কথায় পাঠাবো, কিন্তু তোমার চ্যানেল যেহেতু নতুন, তাই ঘটনাটা তোমার সাথেই শেয়ার করলাম। তোমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করেছি। আশা করি ঘটনাটা তুমি অবশ্যই তোমার চ্যানেলে সবাইকে শোনাবে। অর্ণব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রেত কথার মতন চ্যানেলে তুমি ঘটনা না পাঠিয়ে আমাকে পাঠাচ্ছ, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। কারণ প্রেত কথা আমিও শুনি। গৌরবের ভয়েস অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। যে কেউই ওর ভয়েসের প্রেমে পড়বে। আমার এই ছোট্ট চ্যানেলে তুমি তোমার ঘটনা শেয়ার করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি ঘটনায়। ঘটনাটা সল্টলেক সেক্টর 3 একটা বাংলোর ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 10-12 বছর আগেকার। সেই সময় ওই বাংলোতে একজন স্বামী স্ত্রী থাকতেন এবং তাদের বাবা মা ও একটা 3 বছরের বাচ্চা। বাচ্চাটা খুব দুষ্টু ছিল, বিশেষ করে খাওয়াতে খুব সমস্যা হতো। ও কিছুতেই খেতে চাইতো না। ওর মা ওকে জুজুর ভয় দেখিয়ে খাওয়াতো। যখনই খেত না, তখনই ওর মা বলতো, বাবা খেয়ে নে, না হলে কিন্তু জুজু এসে ধরে নিয়ে যাবে। আর এই জুজুর ভয় বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নিত। এরকম একদিন রাতের বেলা খাওয়ানোর সময় বাচ্চা ঠিক একইভাবে দুষ্টুমি করছিল, আর ওর মা ওকে সেই জুজুর ভয় দেখেই খাওয়াচ্ছিল। যখনই খাচ্ছিল না, তখনই ওর মা বলছিল, খেয়ে নে, না হলে কিন্তু জুজু এসে ধরে নিয়ে যাবে। এইভাবে খাওয়াতে খাওয়াতে কিছুক্ষণ পর ওর মা বাচ্চাটাকে আবার বলে ওঠে, বাবা নিয়ে যা, খাবার মুখে নিয়ে যা, নাহলে কিন্তু জুজু আসবে। হঠাৎ ওর মায়ের কানে কেউ যেন বলে ওঠে, জুজু চলে এসেছে। কথাটা শুনতেই ওর মা থমকে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকাতে কাউকেই দেখতে পায় না। ছেলেকে খাওয়ানোয় ব্যস্ত থাকায় জিনিসটা অতটা পাত্তা না দিয়ে আবার ছেলের পিছনে চলে যায়। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আবার ওর মা বলে ওঠে, নিয়ে যা, নালে কিন্তু জুজু আসবে। কথাটা বলতেই আবার যেন ওই মহিলার কানে কেউ বলে ওঠে, জুজু চলে এসেছে। এবার মহিলা একটু ঘাবড়ে যায়। এদিক ওদিক তাকাতে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পর আবার ওই মহিলার কানে আওয়াজটা আসে, জুজু চলে এসেছে। কথাটা কানে আসতে এবার মহিলার হাত থেকে খাওয়ার থালাটা পড়ে যায়। মহিলা রীতিমতন ঘাবড়ে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়ে, কে কে আছে এখানে? কথা বলতেও কোনোই সারা শব্দ আসছিল না। বাচ্চারা তখনও ডাইনিং হলে খেলা করছে। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠস্বর সেই মহিলার কানে ভেসে আসে, জুজু চলে এসেছে, জুজু চলে এসেছে, জুজু এসে তোর বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। কথাটা কানে আসতে সেই মহিলা জড় পদার্থের মতন একই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেই মহিলার তার বাচ্চার কথা মনে হয়। সেই মহিলা দৌড়ে গিয়ে ডাইনিং হলে যেতেই যে দৃশ্য তার চোখের সামনে ছিল, সেটা দেখার জন্য হয়তো সেই মহিলা বা কোনো মাই প্রস্তুত থাকে না। সেই মহিলা দেখে তার বাচ্চার আধ খাওয়া দেহটা ডাইনিং হলে পড়ে আছে। এই ঘটনার পর
সেই ফ্যামিলি ওই বাংলোটা ছেড়ে চলে যায়। তারপরে প্রচুর ফ্যামিলি সেই বাংলো এসেছিল, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। বর্তমানে সেই বাংলোটা আজও ওইখানে আছে এবং বর্তমানে সেই বাংলোটা এখনো ফাঁকা অবস্থাতেই রয়েছে। একটি খুব অসাধারণ ঘটনা অর্ণব আজ আমাদের সাথে শেয়ার করেছে। আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনাটা আর 5টা ঘটনার থেকে পুরো আলাদা। অর্ণব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ঘটনা যদি তোমার কাছে আরও থেকে থাকে, তুমি অবশ্যই আমাদেরকে পাঠিও। দেরি না করে চলে আসছি আজকের তৃতীয় এবং শেষ ঘটনায়। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে। তেনারা আছে। তৃতীয় ঘটনাটা আমার এক দাদার কাছ থেকে শোনা। আমার ওই দাদা কলকাতা পুলিশে চাকরি করে। তার চাকরির ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে তার নামটা আমি প্রকাশ করছি না। ঘটনাটা আমাদেরই কলকাতায় একটা সরকারি বিল্ডিংয়ের ঘটনা। ওই সরকারি বিল্ডিংয়ে দাদার ফিক্সড ডিউটি ছিল। দাদা ওইখানে মর্নিং, আফটারনুন আর নাইট শিফট ডিউটি করত। দাদার তখন শত শত চাকরি। ওই বিল্ডিংয়ে সেদিন দাদা নাইট ডিউটি পড়ে। এখানে আমি ওই সরকারি বিল্ডিংয়ের নামটাও প্রকাশ করছি না। তা যাই হোক, নাইট ডিউটিতে দাদার ওদিন ওই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে করিডোরে ডিউটি পড়ে। ওই করিডোরে ওঠার দুটোই পথ, একটা ছিল সিঁড়ি আর একটা ছিল লিফট। ঠিক ওই লিফটের কিছুটা সামনেই দাদার ডিউটি ছিল। ওই বিল্ডিংয়ের বাকি সব জায়গায় 2জন করে ডিউটি থাকতো, শুধুমাত্র ওই করিডোরটাতেই একজনের ডিউটি ছিল। যেহেতু প্রথম প্রথম চাকরি, তাই নাইট ডিউটির এত অভ্যাস ছিল না। ডিউটি করতে করতে দাদার চোখ লেগে যায়। কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ দাদাকে ধরে কেউ ঝাঁকুনি দেওয়াতে দাদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখে একজন কনস্টেবল দাদাকে ডেকেই চলেছে। দাদা তড়িঘড়ি উঠতে কনস্টেবলটা বলে, তাড়াতাড়ি উঠে পড়ো, সুপ্রিয়া রাউন্ডে এসেছে। এই বলে কনস্টেবলটা হাঁটতে হাঁটতে চলে যায়। ওই কনস্টেবলটা বলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাদাদের সুপিরিয়ররা রাউন্ডে আসে। যেহেতু দাদা আগে থেকেই অ্যালার্ট ছিল, তাই কোনো সমস্যা হয়নি। সুপিরিয়র চলে যাওয়ার পর দাদা মনে মনে ওই কনস্টেবলটাকে ধন্যবাদ জানায় যে তার জন্য আজকে সে একটা বড় পানিশমেন্টের হাত থেকে বেঁচে গেছে। ওই সরকারি বিল্ডিংয়ের মেন গেট থেকে ঢুকতে বাদিকেই ওই বিল্ডিংয়ে পুলিশের অফিস ছিল। সুপিরিয়র চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার দাদা জল খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে অফিসের দিকে যায়। অফিসে গিয়ে জল খাওয়ার সময় তার বাকি কলিগদের সাথে কথা হয়। তারা দাদাকে জিজ্ঞেস করে, কিরে ভাই, অ্যালার্ট ছিলি তো? তখন আমার দাদা ওদেরকে বলে, না রে ভাই, একটু চোখ লেগে গেছিল, কিন্তু একটা কলিগ এসে ডেকে দেওয়াতে বেঁচে গেছি, কিন্তু ওই কলিগটাকে দেখতে পাচ্ছি না কোথাও। তখন ওরা বলে, দেখ হয়তো আছে এদিক ওদিক কোথাও। কথাবার্তা বলতে বলতে দাদার হঠাৎ ওই অফিসের একটা দেওয়ালের দিকে চোখ যেতে দাদা লক্ষ্য করে যে কনস্টেবলটা দাদাকে ডাক দিয়েছিল সেই ছেলেটার ছবি ওই দেওয়ালে ঝুলছে। কৌতূহলবশত দাদা ওখানকার সুপিরিয়র অফিসারকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, এই ছেলেটার ছবি এখানে ঝুলছে কেন? দাদার প্রশ্নে অফিসার যা উত্তর দেয় তাতে দাদার রীতিমতো ভয়ে গা হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করে। সেই অফিসার দাদাকে বলে, কিছু মাস আগে ওই কনস্টেবলটা আজ দাদা যেখানে ডিউটি করছে ওখানেই ডিউটি করছিল। তার পারিবারিক কোনো সমস্যার কারণে সেই কনস্টেবলটা তার 303 রাইফেল তার গলার সামনে ধরে গুলি চালায় এবং সে সেখানেই মারা যায়। দাদার চোখ মুখের ভাব দেখে সেই অফিসার কিছু সন্দেহ করে। সেই তখন দাদাকে ধরে বসিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে দাদা তখন পুরো ব্যাপারটা সেই অফিসারকে খুলে বলে। পুরো ঘটনা শুনে সেই অফিসার দাদাকে বলে, এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে, কিন্তু ও কাউকে ক্ষতি করে না, বরং সুপিরিয়রদের হাত থেকে ও বারবার প্রচুর কনস্টেবলকে এইভাবেই বাঁচিয়েছে। এই ঘটনার পর দাদা ওই ফ্লোরে আর কোনো দিন ডিউটি করতো না। তা এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া
একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে এরকম ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি bhut.2024@gmail.com এখানে মেল করতে পারেন। আমাদের ফেসবুক পেজে গিয়েও আমাদের মেসেজ করতে পারেন, অথবা ভয়েস পাঠাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠান। আমরা অবশ্যই আপনাদের ঘটনা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।